নাগরিক সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি ইরতিফা রহমান। অন্তর্বর্তী সরকার ব্যর্থ, বছর পেরোলেও একটি সংস্কারও করতে পারেনি তারা। তবে ভালো নির্বাচন করাও একটি ভালো সংস্কার, কাজে সরকারকে সেদিকে এগোনোর তাগিদ দেন রাজনৈতিক দলের নেতারা। তবে দেশে যেভাবে মব কালচার শুরু হয়েছে তাতে সুষ্ঠু নির্বাচন সম্ভব কিনা ভেবে দেখার বিষয় বলেও মন্তব্য করেন তারা। রাজধানীতে এক আলোচনা সভায় তারা এসব মন্তব্য করেন। সাইবার সুরক্ষা 2025 নিয়ে নাগরিক ঐক্য ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজন করে আলোচনা সভার। এতে বিএনপি সহ সমমনা দলগুলোর নেতারা অংশ নেন। বিএনপির জ্যেষ্ঠ নেতারা বলেন, সংস্কার নিয়ে আলোচনা চলছে, তবে এতে অনেক প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার বাইরেই থাকছে। যে বাংলাদেশে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কর্মকাণ্ড চলছে সেটা হলো ঐক্যমত্য কমিশনের কাজ। অনেক বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু যে বিষয় নিয়ে আজকে আলোচনা, এই নিয়ে তো কোনো আলোচনা নাই সেখানে। যে যাদের পরিবর্তন হওয়ার কথা তারাই তো নিরাপদে থাকতে পারবে না যদি আইন এরকমই থেকে যায়। সভাপতির বক্তব্যে মাহমুদুর রহমান মান্না দেশের বর্তমান পরিবেশে নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করে বলেন, সুষ্ঠু নির্বাচন নিয়ে ভাবতে হবে। যেহেতু তারা পারছে না, এক বছরে পারেনি, আবার কেউ যদি বড় দল বা মাঝারি দল একটা আপত্তি করলে সেটার মধ্যে যেতে পারবেন না, তাহলে সবচাইতে বড় সংস্কার হওয়ার বিষয় ছিল ভালো একটা নির্বাচন দিয়ে যান। ভালো নির্বাচন করতে পারাও একটা বড় সংস্কার। 3টা টার্ম দেশে নির্বাচনের নামে যা হয়েছে, মানুষের সামনে মুখ দেখানো যায় না, পৃথিবীর কাছে আমাদের সম্মান নষ্ট হয়েছে। ভালো নির্বাচন করতে পারলেও বাংলাদেশের সম্মান বাঁচত। সরকার ক্ষমতা দীর্ঘ করতে চাচ্ছে না, সে লক্ষ্যে তারা সম্মানের সাথে যেতে চাচ্ছে বলেই একটি দলকে বিশেষ সুবিধা দিচ্ছে কিনা এমন প্রশ্নও রাখেন নাগরিক ঐক্যের এ নেতা। যেটা পাটগ্রামে হয়েছে, যেটা ব্রাহ্মণবাড়িয়াতে হয়েছে, যেটা বরিশালে হয়েছে, বিভিন্ন জায়গায় যেই ধরনের মবক্রেসি চলছে, এটা বন্ধ করতে না পারলে সুষ্ঠু নির্বাচন হবে কীরকম করে? আপনি যখন পারেননি তখন যারা এসব বোঝে তাদের সাথে কথাবার্তা বলেন, বুদ্ধি পরামর্শ নেন, সবার কথা মতো চলেন। আপনি ওই সংস্কারের ব্যাপারে ঐক্যবদ্ধ করবার জন্য জান দিয়ে দিচ্ছেন, নির্বাচনের তারিখ ঠিক করার ব্যাপারে কেন ঐক্যবদ্ধের চেষ্টা করলেন না? সাইবার সুরক্ষা আইন এই মুহূর্তে কোনো রাজনৈতিক দল চায় না বলেও মন্তব্য করেন আলোচকরা। সহকারী রাশেদুল কাদের, নাগরিক, ঢাকা। এবার গণ অভ্যুত্থানের দিনগুলো নিয়ে থাকছে বিশেষ আয়োজন। গত বছর জুলাইয়ের গণ অভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছেন সেই শহীদদের সম্মান আর বিচার দাবি করে বগুড়ায় পদযাত্রা ও পথসভা করেছে জাতীয় নাগরিক পার্টি। বিচারের মাধ্যমে রাষ্ট্র সংস্কার আর তারপরই নির্বাচনের ডাক দিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেছেন, নতুন বাংলাদেশ চলবে নতুন আইনে। বগুড়া থেকে আব্দুর রহিমের পাঠানো তথ্যছবিতে জিহাদুল ইসলামের প্রতিবেদন। চোখে জল আর মনে ক্ষোভ। এক বছর আগে যে স্বজনেরা ফিরে আসেনি, সেই শোক যেন আরো গাঢ় হয়ে ফিরে আসে এই মিলন মেলায়। সকালে বগুড়ার পর্যটন মোটেলে দেখা হয় এনসিপির নেতাদের সঙ্গে শহীদ পরিবারের। শহীদ পরিবারের প্রতি কেবল সহানুভূতিই নয়, রাষ্ট্রীয় দায় স্বীকারের দাবি জানান নাহিদ ইসলাম। বলেন, আন্দোলনের আত্মত্যাগ বিফলে যেতে দেয়া হবে না। পর্যটন মোটেল থেকে বেরিয়ে নেতাকর্মীরা মুখ করে শহরের দিকে, হাতে ব্যানার, গলায় স্লোগান। শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সাতমাথা মোড়ে মুক্তমঞ্চে পৌঁছায় জুলাই পদযাত্রা। আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে কেউ যদি পুনর্বাসিত করতে চায়, তাদের বিরুদ্ধে বগুড়াবাসী প্রতিরোধ গড়ে তুলবে। আমরা বিশ্বাস করি বাংলাদেশে আওয়ামী সন্ত্রাসীদের আর কোনো জায়গা হবে না। এনসিপির নেতারা বলেন, জুলাই সনদ শুধু রাজনৈতিক ঘোষণাপত্র নয়, বরং এটি নতুন রাষ্ট্র বিনির্মাণের রূপরেখা, যেখানে থাকবে বিচার, সংস্কার ও নতুন সংবিধান। গণ অভ্যুত্থানের পরে আমরা বলেছি নতুন বাংলাদেশ লাগবে, নতুন সিস্টেম লাগবে, নতুন আইন কানুন লাগবে। আপনাদের পুরনো খেলায় আমরা অংশগ্রহণ করব না। জুলাই পদযাত্রার পঞ্চম দিনে এই পথসভায় দলটি জানায়, নির্বাচন নয়, আগে প্রয়োজন ন্যায্যতা, আর আন্দোলনই মূল্যহীন যদি রক্তের বিনিময়ে গড়া স্বপ্ন বাস্তবায়ন না হয়। বগুড়া এলাকার
যে সিটি কর্পোরেশনের কথা থাকলে বগুড়া এলাকার অপরিষ্কার অপরিচ্ছন্নতা এখানে নাগরিকদের ভোগাচ্ছে, নাগরিকরা নানান সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। আমরা চাই অনতিবিলম্বে বগুড়াবাসী যাতে সকল নাগরিক সুবিধা পায় সেই ধরনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। জাতীয় নাগরিক পার্টি বগুড়াবাসীর সকল নাগরিক সুবিধার জন্য লড়াই করবে। হাসনাত নাহিদদের এই পদযাত্রার ধারা বগুড়া জয়পুরহাট পেরিয়ে গন্তব্য নওগাঁয়। উদ্দেশ্য শহীদ পরিবার, তরুণ আর সাধারণ মানুষের সাথে মত বিনিময়। জিহাদুল ইসলাম, নাগরিক। কোটা সংস্কার দাবিতে আন্দোলন জোরদার হয় 2024 সালের 5 জুলাই। রাজধানী থেকে শুরু করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তাদের অবস্থান কর্মসূচি, বিক্ষোভ ও রাস্তা অবরোধের মাধ্যমে শিক্ষার্থীরা জানান দেন তাদের অবস্থান। স্মৃতিচারণে জানাচ্ছেন মুনিয়া জ্যোতি। 5 জুলাই 2024 ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশ ছিল উত্তপ্ত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে শুরু করেন দিনের কর্মসূচি। মাইক হাতে স্লোগান, পোস্টারে লেখা দাবি একটাই, কোটা পুনর্বহাল নয়, মেধার স্বীকৃতি চাই। শুধু ঢাকাতেই নয়, একযোগে আন্দোলনে যোগ দেন চট্টগ্রাম, খুলনা, যশোর, দিনাজপুর, গোপালগঞ্জ ও টাঙ্গাইলের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরাও। বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে মূল ফটক, সেখান থেকে শহরের গুরুত্বপূর্ণ সড়কে ছড়িয়ে পড়ে বিক্ষোভকারীরা। কোথাও মানববন্ধন, কোথাও সড়ক অবরোধে স্থবির হয়ে পড়ে যান চলাচল। আন্দোলনকারীদের মূল দাবি ছিল 2018 সালের কোটা বাতিল সংক্রান্ত সরকারি পরিপত্র পুনর্বহাল না করা এবং হাইকোর্টের রায় বাতিল করা। তাদের ভাষ্য, এ রায়ের ফলে কোটা ব্যবস্থা ফিরে আসবে, যা মেধাবীদের প্রতি বৈষম্য তৈরি করবে। এদিন আন্দোলনে নতুন মাত্রা যোগ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল। আহ্বায়ক অধ্যাপক ডক্টর লুৎফুর রহমানের নেতৃত্বে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা রায়ের বিরোধিতা করে শিক্ষার্থীদের প্রতি দাবির সমর্থন জানান। সমর্থনের ঘোষণা আসলেও সরকারের পক্ষ থেকে ছিল নীরবতা। আন্দোলনরতরা 7 জুলাই থেকে ক্লাস পরীক্ষা বর্জনের আহ্বানে জানান দেয়, দাবি না মানলে আন্দোলন হবে আরও কঠোর। একটি বিচারিক রায়কে কেন্দ্র করে ছড়িয়ে পড়ে অসন্তোষের আগুন। 5 জুলাইয়ের স্মৃতি শুধুই একটি ছাত্র আন্দোলনের দিন নয়, সেটি হয়ে ওঠে প্রশাসনিক নীতির বিরুদ্ধে মেধার লড়াইয়ের প্রতীক। মুনিয়া জ্যোতি, নাগরিক, ঢাকা। গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার আন্তরিকভাবে কাজ করছে, জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। গণমাধ্যম কমিশনের সুপারিশ পর্যালোচনা করে অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আলোচনায় সিনিয়র সাংবাদিকরা সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের দাবি জানান। বিবিসি মিডিয়া অ্যাকশনের সহযোগিতায় ডেইলি স্টার ভবনে প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়ার 4 মাস পর গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে পর্যালোচনার আয়োজন করে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসি। আমরা কি মনে করি না যে রেজিম চেঞ্জ এরপরে আসো, এরপরেও পর আছে, শেখ হাসিনাও ভুলে গেছে। আলোচনায় অংশ নিয়ে সিনিয়র সাংবাদিকরা তুলে ধরেন গণমাধ্যমের সমস্যা ও সংকটের কথা। এ সময় তারা সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের দাবি জানান। মাননীয় প্রেস সচিব আছেন, আমি আশা করব সংস্কার কমিশনের যে প্রস্তাবনাগুলো দ্রুত বাস্তবায়নযোগ্য সেগুলোকে উনি প্রায়োরিটি দিবেন এবং সরকারকে বাধ্য করবেন কিংবা ওনার মতামত উনি জানাবেন। সাংবাদিকরা এক জায়গায় দাঁড়ালে কথা শুনতে বাধ্য হতো, সে সরকারি হোক বা যে কিছুই হোক। এই জায়গাটায় কেন আমরা দাঁড়িয়ে নাই, এইটা আমাদের মনে হয় এইটা অন্যের উপরে দোষ দিয়ে কিচ্ছু করা যাবে না। টেলিভিশন এবং অনলাইন মিডিয়া খুবই গুরুত্বপূর্ণ, আপনারা জানেন। বাংলাদেশে তো বটেই, সারা বিশ্বেই রাজত্ব করতেছে মিডিয়াতে, আপনার ইলেকট্রনিক্স মিডিয়া। সেই হিসেবে বাংলাদেশে এই ক্ষেত্রটা নিয়ে আরো বেশি কিছু করার বা বলার মনে হয় সুযোগ রয়েছে। আমরা জানি পৃথিবীর সবাই সাংবাদিকদের প্রতিপক্ষ, আবার যখন যার প্রয়োজন হয় তখন সাংবাদিকরা তাদের সবচেয়ে পরম বন্ধু হয়ে যান। কাজ শেষ হয়ে গেলে তারপর সাংবাদিকরা আবারও তাদের প্রতিপক্ষ হয়ে যান। এই বাস্তবতায় আমরা যদি নিজেরা নিজেদের প্রতিপক্ষ হই তাহলে কেউ আমাদের বাঁচাতে পারবে না। আমাদের সাংবাদিকতার যে অবক্ষয় হয়েছে, যে পতন হয়েছে, আমাদের সম্পর্কে মানুষ যে অসম্মান করে, হেট করে,
এই যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে এটা বাস্তবতা, এবং সেইখান থেকে উদ্ধার পাওয়ার একটা স্কোপ তৈরি হয়েছে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়। প্রধান অতিথির বক্তব্যে প্রেস সচিব বলেন, বিগত সরকারের আমলে নিয়ন্ত্রিত সাংবাদিকতা ছিল। স্বাধীন সাংবাদিকতার মৌলিক কাজগুলো অন্তর্বর্তী সরকার সম্পন্ন করেছে। আমরা মনে করি বাংলাদেশের জার্নালিজমটা আরও বেটার হওয়া উচিত। আমরা চাই যে আপনি সত্য কথাটা সব সময় আসুক, এবং যেই লো কনফিডেন্সটা তৈরি হয়েছে জার্নালিস্টদের বাংলাদেশের মিডিয়া আউটলেটদের নিয়ে, সেটাও দূরীভূত হওয়া উচিত। এটা ডেমোক্রেসির জন্য খুব দরকার। একটা ভাইব্রেন্ট মিডিয়া একটা ভাইব্রেন্ট ডেমোক্রেসি তৈরি করে। বিগত আমলে দলীয় পরিচয়ে দেয়া হয়েছে গণমাধ্যমের লাইসেন্স। গণমাধ্যমকে অনেক সময় বাধ্য করা হয়েছে দলবাজি করতে। এই জন্য লাইসেন্স ও ব্যবসা পলিসিতে পরিবর্তনের দাবি করেছেন সাংবাদিকরা। আমি জানি না বিজিসির কাছে নিশ্চয়ই তথ্য আছে, কয়টা টেলিভিশনের জব ডেসক্রিপশন আছে, সার্ভিস রুল আছে। সাইফুল শাহিন, নাগরিক, ঢাকা। সঞ্চয়পত্রের মুনাফা হার বাড়িয়ে দিলে সবাই সঞ্চয়পত্র কিনবে, ব্যাংকে টাকা রাখবে না। ব্যাংকেও তো তারল্যের ব্যাপার আছে এবং ব্যালেন্স করে দেখতে হবে, বলেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, খারাপ ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংক পুনর্বাসনের চেষ্টা করছে। ইসলামী ব্যাংক এর একটি উদাহরণ। এই ব্যাংকে আস্থা ফিরে আসছে এবং অন্য ব্যাংকগুলোর জন্য ব্যাংক রেজুলেশন অ্যাক্ট করা হয়েছে। এটার প্রথম শর্ত হলো, যারা ব্যাংকে টাকা জমা দিয়েছে তাদের টাকা ফেরত দেওয়ার জন্য সরকার অঙ্গীকারবদ্ধ। কারো টাকা মার যাবে না। সঞ্চয়পত্রের হার মোটামুটি কিন্তু খারাপ না, এখন মোটামুটি ভালো। এখন সঞ্চয়পত্রের হার আবার বাড়িয়ে দিলে হবে কি, লোকজন সবাই সঞ্চয়পত্র কিনবে, ব্যাংকে টাকা রাখবে না। আমার ব্যাংকে তো লিকুইডিটির ব্যাপার আছে, আমাকে তো ব্যালেন্স করে দেখতে হবে। কুমিল্লার মুরাদনগরের পাঁচকিত্তা গ্রামে নারী নির্যাতনের ঘটনায় ভিডিও ছড়িয়ে দেওয়ায় প্রমাণ অভিযুক্ত শাহপরানকে কারাগারে পাঠিয়েছে আদালত। কুমিল্লার আমলি আদালত 11 এর বিচারক মমিনুল হকের আদালতে শাহপরানকে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ঘটনার পর থেকে পলাতক থাকা শাহপরানকে বৃহস্পতিবার বিকালে কুমিল্লার বুড়িচং এলাকা থেকে গ্রেফতার করে র্যাব। এর আগে গত 26 জুন রাতে কুমিল্লার মুরাদনগরের পাঁচকিত্তা গ্রামে ওই নারীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়। পরে 29 জুন নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে দেশজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। তাকে জেলা কারাগারে সিডাব্লিউএমএল প্রেরণ করেছে এবং তাকে তদন্তকারী অফিসার তার বিরুদ্ধে বিস্তারিত প্রতিবেদন দাখিল করেছে এবং রিমান্ডের জন্য আবেদন প্রেরণ করা হচ্ছে। সাবেক প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা মারা গেছেন। শনিবার গুলশানের বাসা থেকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে শামসুল হুদার মরদেহ ইউনাইটেড হাসপাতালে রাখা হয়েছে। তার মেয়ে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলে জানাজা অনুষ্ঠিত হবে। তার বয়স হয়েছিল 83 বছর। তিনি স্ত্রী ও একমাত্র কন্যা রেখে গেছেন। এটিএম শামসুল হুদা 1943 সালের 10 জুলাই জন্মগ্রহণ করেন। 2007 সালের 5 ফেব্রুয়ারি থেকে 2012 সালের 5 ফেব্রুয়ারি পর্যন্ত তিনি বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বে 2008 সালের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। অবশেষে ঘুরিয়ে দেওয়া হলো জেদ্দা হাউজিং লিমিটেড নামের আবাসন কোম্পানির বিশাল সাইনবোর্ড। আবাসন কোম্পানির নিয়ম না মেনে প্রশাসনের ছাড়পত্র ও অনুমোদন না নিয়ে কৃষি জমি জবরদখলের অভিযোগ উঠেছিল জেদ্দা হাউজিং এর বিরুদ্ধে। সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলায় সহকারী কমিশনারের নেতৃত্বে চালানো অভিযানে কৃষি জমির উপর লাগানো অবৈধ সাইনবোর্ড অপসারণ করা হয়। এর আগে গত বৃহস্পতিবার সাইনবোর্ড অপসারণের পর শুক্রবার আবারও সাইনবোর্ড স্থাপন করেছিল প্রতিষ্ঠানটি। কৃষি জমি রক্ষায় এরকম ভূমিকা পালন করার জন্য প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় কৃষক ও পরিবেশবাদীরা।
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে আকস্মিক বন্যায় এখন পর্যন্ত 24 জনের মৃত্যুর খবর জানা গেছে। অন্তত 25 জন নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। টেক্সাসের কের কাউন্টিতে এই প্রাণহানির ঘটনা ঘটেছে। অঙ্গরাজ্যের ভারপ্রাপ্ত গভর্নর ড্যান প্যাট্রিক জানান, স্থানীয় নদীতে হঠাৎ পানির স্তর অনেক বেশি বেড়ে যাওয়ার কারণে এই আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে। তিনি জানান, স্থানীয় গুয়াদালুপে নদীর পানি মাত্র 45 মিনিটের মধ্যে 26 ফুট বা 8 মিটার পর্যন্ত বেড়ে গেছে। এদিকে টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট জরুরি অবস্থা ঘোষণা করে এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। এখন এ পর্যন্তই। নাগরিকের খবর ও অন্যান্য আয়োজন দেখতে আমাদের ওয়েবসাইট, ইউটিউব এবং ফেসবুকে চোখ রাখুন। সবাইকে ধন্যবাদ।